বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। পরই অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কর্মযোগ্য, ভাঙনের শঙ্কায় ফেলা হচ্ছে বালুর বস্তা ব্লক। ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের কোচের সেট, শীঘ্রই ট্রায়াল। দেশে একদিনে করোনায় 95 জনের মৃত্যু, টিকার চালান নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। মেয়াদ কম হয় ধাপে ধাপে আনছে বাংলাদেশ। এবং হাওড়াঞ্চলে ধান কাটার ধুম, করোনাকালে খাদ্য ঘাটতি ঠেকাতে কৃষকের কাছ থেকে 20 লাখ টনের বেশি ধান চাল কিনবে সরকার। কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার। এবার টার্গেট রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আধুনিক ও নিরাপদ আবাসস্থল নোয়াখালীর ভাসানচর। 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস নিয়ে পর্যালোচনা করে গড়ে তোলা ভাসানচর এই আশ্রয়ন প্রকল্প নিয়ে নানামুখী অপপ্রচার শুরু করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। ভাসানচর নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সন্তুষ্টি প্রকাশের কয়েকদিনের মধ্যে আল জাজিরার অপপ্রচারকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন রোহিঙ্গা গবেষকরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে গড়ে তোলা হয়েছে নোয়াখালীর ভাসানচরের আধুনিক এই আশ্রয়ন প্রকল্প, যেখানে ব্যবহার করা হয়েছে উন্নত সব প্রযুক্তি। ইতিমধ্যে 5 দফায় যাওয়া 15,000 রোহিঙ্গা বসবাস করছেন। আর এই ভাসানচর নিয়েই অপপ্রচার চালাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্পেশাল ওয়েদার সিগন্যাল যখন থাকে, আপনার লাস্ট আমপান, বুলবুল, ফণি এই ধরনের যখন সিগন্যাল হয়, তখন অন্যান্য কোস্টাল এলাকায় যে নিয়ম ফলো করে 2 থেকে 3 দিন হয়তো চলাচলটা বন্ধ রাখে, ওইটা আমরা ফলো করব। গত 3 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা হয়েছে গুচ্ছগ্রাম ঘূর্ণিঝড় শেল্টার এবং হাসপাতাল। ইতিমধ্যে সেখানে বাজার ব্যবস্থাও গড়ে উঠেছে। চলতি বছরের 18 মার্চ বহুল আলোচিত ভাসানচর পরিদর্শন করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। রোহিঙ্গা বসতি স্থাপন নিয়ে ইতিবাচক প্রতিবেদনও দিতে যাচ্ছে তারা। তার আগে ভাসানচর পরিদর্শন করেছেন উন্নত দেশের কূটনীতিকরা, তারাও ভাসানচর নিয়ে অনেকটা ইতিবাচক। এত কিছু ইতিবাচকের মাঝে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 3 বছরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় যেমন এখানে কোনো ক্ষতি করেনি, তেমনি এখন পর্যন্ত জোয়ারের পানি প্রবেশের কোনো নজির নেই। আল জাজিরা যারা কাজ করে তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে বাংলাদেশ ডেস্কে যারা কাজ করে তারা পাকিস্তানি। কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি শত্রুতা বশবর্তী হয়েই তারা এই কাজটি করছে। বাংলাদেশকে অস্থিতিশীল রাখার একটা পরোক্ষ চক্রান্ত আল জাজিরা সবসময় করে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পর্শকাতর নানা বিষয় নিয়ে চক্রান্ত করে যাচ্ছে আল জাজিরা, কিন্তু তার কোনোটাতেই সফল হতে পারেনি বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। আসলে এটা টোটালি একটা অপপ্রচার আল জাজিরার, কারণ সেখানে যে কথাগুলি বলা হয়েছে যে এখানে সাইক্লোনের কথা বলা হচ্ছে, ফ্লাডের কথা বলা হচ্ছে, না সাইক্লোন হয়েছে না ফ্লাড হয়েছে, সো ইট ইজ নট প্রুভেন। বাস্তবের আলোকে কিন্তু এটা বলা হয়নি। বাংলাদেশ সেনাপ্রধানকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেহরক্ষী কে হবে না হবে সেই সব বিষয় নিয়ে তারা রিপোর্ট করেছে। তো এইসব কারণগুলি যদি হয়, এটা একবারে আমার মনে হয় না যে এটা কোনো যৌক্তিক কারণ নিয়ে এই রিপোর্টটা এসছে। মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয় 11 লাখ রোহিঙ্গা। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। 16 দিন পর চালু হলো কক্সবাজার বাদে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট। যাত্রীদের স্বস্তি, না জানায় প্রথম দিনে যাত্রী কিছুটা কম। দেশে সবশেষ একদিনে করোনায় মারা গেছেন 95 জন। 28,500 নমুনা পরীক্ষায় শনাক্ত 4,280 জন। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে সংক্রমণ কমবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষার দীর্ঘ সারিতে ভাটা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা মানুষের সংখ্যা অর্ধেকে নেমেছে। লকডাউন ছাড়াও নানা বাস্তবতায় উপসর্গ থাকলেও পরিবারের সবার নমুনা পরীক্ষা করাতে পারছেন না অনেকেই। আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন মনে করেন একজনের বেশি আর করতে পারতেছি না। অনলাইন সিরিয়াল নিয়ে এখানে কোভিড টেস্ট করানো, এটাও অনলাইনে পাওয়া যায় না। আসলে দুটো মিলে এখন আরো বেশি সমস্যা হয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা বলছে গত 6 থেকে 12 এপ্রিল সর্বাত্মক লকডাউনের আগে নমুনা পরীক্ষা হয়েছিল 3,46,000 আর সর্বাত্মক লকডাউনের শুরু থেকে 19 এপ্রিল পর্যন্ত পরীক্ষা হয়েছে মাত্র 1,56,000। তবে 21 এপ্রিল একদিনেই নমুনা পরীক্ষা আবারও বেড়ে 28,000 ছাড়িয়ে যায়। আক্রান্ত হয় 4,280 আর মারা যায় 95 জন। গোটা দেশব্যাপী অ্যান্টিজেন ভিত্তিক টেস্টটাকে ছড়িয়ে দেওয়া উচিত আর মানুষকে টেস্টের জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা উচিত, যেন মানুষ যে কোনো কোভিড সিমটম হলেই যেন টেস্টের দ্বারস্থ হন। রিকশা যোগে হলেও সন্দেহভাজনদের কেন্দ্রে এসে পরীক্ষা করানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। রিক্সা খুব ভালো বহন, সেটাতে করে যদি কেউ আসতে পারে আমরা আসলে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই যে বেশি বেশি টেস্ট হোক, তাইলে আমরা সংক্রমণ কতটুকু আছে এটা এক্স্যাক্টলি পিকচারগুলো পাওয়া যাবে আর কি। কোভিডে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হলেও দক্ষিণ এশিয়ায় এখনও সবচেয়ে কম নমুনা পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে। সংক্রমণ পুনরায় 5% নিচে না নামা পর্যন্ত দ্বিগুণ তিনগুণ পরীক্ষা বাড়ানোর জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 6 মাস মেয়াদের অক্সফোর্ডের টিকা একেবারে বড় চালান এনে মজুতের পক্ষে নন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন ধাপে ধাপে এনে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে সরকার। এই অবস্থায় মজুদ 25 লাখ শেষ হওয়ার আগেই পরবর্তী চালান হাতে পাওয়ার আশা বাংলাদেশের। রাশেদ লিমনের রিপোর্ট। 21 জানুয়ারি 2021 উপহার হিসাবে ভারতের দেয়া 20 লাখ ডোজের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম ধাপে নাম লেখায় বাংলাদেশ। এর 4 দিনের মাথায় 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশের প্রথম টিকার চালান আসে বেক্সিমকো ফার্মার হাত ধরে। যদিও এর আগেই সময় মতো টিকা আসা না আসা নিয়ে নানা কথা রটে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই সেরামের বাংলাদেশের এজেন্ট বেক্সিমকো জানিয়েছিল ধাপে ধাপে হলেও সময় মতো 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। ধাপে ধাপে আসা 1 কোটি 2 লাখের মধ্যে প্রয়োগ হয়েছে 74,23,274 ডোজ। এখনও মজুদ আছে 25,76,726 ডোজ। তবে এরই মধ্যে আবারও মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। গণমাধ্যমের খবরেও তৈরি হয়েছে বিভ্রান্তি। শুনছি শেষ হয়ে যাবে, তারপরে কিনে নিতে হবে। তবে এই মুহূর্তে যে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে তা প্রস্তুত 6 ডিসেম্বর আর মেয়াদ 3রা জুন 2021 পর্যন্ত। তাই মজুদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকার ধাপে ধাপে আনার প্রক্রিয়ার কারণেই মজুদ প্রক্রিয়া সঠিক নিয়মে হচ্ছে। 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হবে। লটে লটে আনাই সুবিধাজনক, কারণ এটাকে সংরক্ষণ করা সহজ। ভ্যাকসিন নিতে সুরক্ষা ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 71,50,873 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আজও রাজধানীর কোথাও লকডাউনের চিত্র চোখে পড়েনি। শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের স্বাভাবিক চলাচল ছিল রাজপথে। শুধু যানবাহন নয়, রাস্তায় সাধারণ মানুষের ভিড়ও ছিল অনেক। এ দৃশ্য দেখে কে বলবে দেশে লকডাউন চলছে? চলমান সর্বাত্মক লকডাউনের 8ম দিনে ঢাকা যেন আগের রূপে। গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের দখলে রাস্তাঘাট। আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও অনেককে দেখা যায় কাভার্ড ভ্যান বা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে ঢাকা ছাড়তে। গাড়ি তো বন্ধ, কিভাবে যাবেন? টুঙ্গিতে যাবো, অটো যাবো, নসুন্দিতে আবার যাবো, বাইঙ্গা যাবো। কি এখান থেকে চান্দুরাতে তখন টাকা যেতাম। করে কত দূর? চাপাই নবাবগঞ্জ। এখন তো ডাবল ভাড়াই ভাঙ্গে ভাঙ্গে যাইতে হইতেছে। রিক্সা দিয়ে আসছি, ভ্যান দিয়ে আসছি। শুধু প্রাইভেট কার, রিক্সা আর মোটরসাইকেলই নয়, রাস্তায় নানা অজুহাতে অবাধ চলাচল সাধারণ মানুষের। বের হওয়ার নানা অজুহাত তাদের। অনেকে আবার বিধিনিষেধ ও সংক্রমণ ভয় তুচ্ছ করে বেরিয়েছেন জীবিকার তাগিদে। কতদিন আর বসে থাকা যায় বলেন? এই 15 দিন বাসায়, এখন একদিনে টিপ মারি না, আজকেই বাইরে হয়েছি। আমাদের যা ছিল তা তো সবই শেষ। এখন আমরা কি করবো? আমরা কি না খেয়ে মারা যাবো? এখন বাধ্যতামূলক হয়ে বের হয়েছি। অনেক একটু বেশি দেখা যাচ্ছে, লোকজন অনেক বেরোচ্ছে। তো আমরা চেকপোস্ট করতেছি, অভিযান চালাচ্ছি মোটামুটি। তো সবাই এমার্জেন্সি দেখাচ্ছে, কেউ মুভমেন্ট পাস দেখাচ্ছে, অনেকে ম্যাক্সিমাম মুভমেন্ট পাস দেখাচ্ছে এখন। কঠোর লকডাউন 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হলেও প্রতিদিনই কমছে বিধিনিষেধ মানার প্রবণতা। কোথাও চোখে পড়েনি স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানার চিত্র। আসছে বর্ষায় ভাঙনের শঙ্কায় সর্বাত্মক লকডাউনের মধ্যেও পদ্মা সেতু জাজিরা প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।
বর্ষার আগেই নদী শাসনের কাজ শেষ করতে হাজার হাজার বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে পদ্মায়। বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসন ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সর্বাত্মক লকডাউনের মধ্যেও নদীতে ফেলা হচ্ছে লাখ লাখ বালুর বস্তা, ব্লক ও বড় বড় পাথর। নদীর তলদেশে স্লব তৈরি করা হচ্ছে, পাশে নদীর তীর ব্লক দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। ভাঙনটা যাতে বাড়তে না পারে সেজন্য আমরা হাজার হাজার শ্রমিক এই ভাইরাসে কাজ করতেছি। পাথর ফেলাইতেছি, বস্তা দিতেছি, যাতে নদী এদিকে আর কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের ভালোবাসা এবং আবেগের পদ্মা সেতু আমরা কাজ করতেছি, আনন্দ পাইতেছি যে 10 টাকা এখানে আমাদের ইনকাম হইতেছে। পদ্মা সেতুর দায়িত্বশীলরা বলছেন নদীর গতিপথ পাল্টেছে, খরা স্রোতার বিশাল এলাকায় চর পড়ে গেছে, নদী ধাবিত হচ্ছে জাজিরার দিকে। তাই আশঙ্কা করা হচ্ছে আসন্ন বর্ষায় জাজিরা প্রান্তে আঘাত করতে পারে। পানি বৃদ্ধি পেলে তখন তো আর কাজ করা যাবে না, স্লোপে বাকি, তো সেজন্য লোয়ার স্লোপের কাজগুলো আগে শেষ করতেছি, তারপরে আস্তে আস্তে আপার স্লোপের কাজগুলো করব। আসন্ন বর্ষার আগে প্রায় 10.5 কিলোমিটার এলাকা নদী শাসন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর্থিক অগ্রগতি প্রায় 70%, আর কাজের অগ্রগতি 82.5%। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে নির্ধারিত সময়ের 2 দিন আগেই দিয়াবাড়ি পৌঁছেছে মেট্রো রেলের কোচের সেট। প্রথম লটে এসেছে 2টি কোচ। পরীক্ষা নিরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ট্রায়াল রানের কথা ভাবছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 2 দিন আগেই বুড়িগঙ্গায় মেট্রো রেলের কোচবাহী বিশেষ কার্গো বুধবার দুপুর 2টা নাগাদ বালু নদী হয়ে এগিয়ে যায় দিয়াবাড়ির দিকে। অবশেষে বুধবার বিকেল 5টার দিকে দিয়াবাড়ির মেট্রো রেলের অস্থায়ী জেটিতে নোঙর করে দেশের প্রথম মেট্রো রেলের কোচের সেট। প্রথম লটে এসেছে 2টি কোচ। বৃহস্পতিবার সকালে শুরু হবে খালাস প্রক্রিয়া। প্রথমে 2টি ও অপর কার্গোতে থাকা আরও 4টি ডাঙায় তুলে ডিপোতে নেওয়া হবে শুক্রবারের মধ্যে। সকাল 8টা থেকে আমরা চেষ্টা করব যে 4টা কোচ আনলোড করে আমাদের ডিপোতে যে নিয়ে নামানোর জন্য জায়গা যেটা আমরা প্রস্তুত করে রেখেছি সেই জায়গাতে এগুলোকে নিয়ে যাব। পরীক্ষা নিরীক্ষা শেষে 2 মাসের মধ্যেই ট্রায়াল রানের কথা ভাবছে কর্তৃপক্ষ। আমাদের হাতে এখন একটু নামানোর পরে কয়টা দিন আমাদের একটু সময় দেন, আমরা একটু দেখি যে কি অবস্থাতে আছে। এই ধরেন 1.5 থেকে 2 মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে, তারপরে আমরা ট্রায়াল রানের দিকে যাব। এপ্রিল শেষে এমআরটিএ লাইন 6 এর সার্বিক অগ্রগতি 61.49%। স্বপ্ন পূরণে একই দিনে যেন 2 ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। একদিকে দিয়াবাড়িতে নোঙর করেছে দেশের প্রথম মেট্রো রেলের সেট, অন্যদিকে দ্বিতীয় সেটটিও জাপানের ওবে বন্দর থেকে রওনা দিয়েছে বাংলাদেশের দিকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওরে কৃষক ব্যস্ত ক্ষেতের ধান কাটা নিয়ে, আর কিষানীরা ধান শুকিয়ে তুলছেন গোলায়। জেলার দেখার শহর শনির হাওর সহ ছোট বড় অর্ধশতাধিক হাওর ঘিরে চোখে পড়বে এমন দৃশ্য। কৃষকরা বলছেন ধান কাটার মেশিন সংকটের কারণে ক্ষেতের পাকা ধান পড়ে আছে, তবে কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যেদিকেই চোখ যায় জমির পর জমিতে পাকা ধানে ভরপুর। হাওরে এখন ফসল কাটার ধুম। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার হাওরে ও হাওরের বাইরে প্রায় 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ করা হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে 60,000 হেক্টর জমির পাকা ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ধান কাটার জন্য 2 লাখ শ্রমিক মাঠে কাজ করছেন। এবছর বাইরের জেলা থেকে এসেছেন 20,000 শ্রমিক। তবে কৃষকরা জানান মেশিন সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না তারা। আমরা হাওরের মেশিন কম থাকার কারণে আমরা মেশিন হাওরের ধান কাটতে পারতেছি না। একটা মেশিনে আমাদের এলাকা টাকায় ওর পিছনে পিছনে আমি যাইতেছি, প্রতিদিনই আমাকে বলতেছে যে আগামীকাল কাটাই দেবো। ব্লক প্রতি 2টা মেশিন যদি হয় তো মোটামুটি ধান কিলো পাকবো। বেশি অতিরিক্ত পাকছে কিন্তু কাটাইতে তো আমরা পারি না। 25 জন আইসে আর এক রবিবার আজকে রবিবার আইসে সাইকে কাটা ধরছি। যদি মেশিনে কাটিলে তো আমরা একটু সাহায্য হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন 293টি কম্বাইন্ড হারভেস্টার ও 130টি রিপার ব্যবহার করে ধান কাটার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম্বাইন্ড হারভেস্টার আমরা ভাড়া করে নিয়ে এসেছি।
বাইরে থেকে শ্রমিক যাতে নির্বিঘ্নে এখানে ধান কাটায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। গত বছর এমন সময়ে হাওরের 20 ভাগ ধান কাটা হয়েছিল, আর চলতি বছর 36 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সুনামগঞ্জ। জনপদের সময় আরও থাকছে। ভ্যাপসা গরমে উত্তরের জনপদে নাভিশ্বাস, সহসা নেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণে বেড়েই চলছে ডায়রিয়া, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে এক সপ্তাহ। করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বন্ধের 16 দিন পর আজ থেকে আবারও চালু হলো অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে বিশেষ ফ্লাইটের শিডিউল বিড়ম্বনায় আজও দুর্ভোগ পোহাতে হয়েছে প্রবাসী কর্মীদের। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনিশ্চয়তা কাটাতে শিথিল করা হয়েছে নানা বিধিনিষেধ। এখন থেকে 6টি দেশ দিয়ে বিশেষ ফ্লাইটে বিশ্বের যে কোনো গন্তব্যে যেতে পারবেন অন্য যাত্রীরাও, তবে ট্রানজিট যাত্রীরা আসতে পারবেন না দেশে। এদিকে কিছু বিশেষ ফ্লাইটের যাত্রা বাতিল হলেও নতুন শিডিউল জানানো হয়নি যাত্রীদের। ফলে উৎকণ্ঠা নিয়ে বিমানবন্দরের টার্মিনালের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসী কর্মীদের। যাইব আজকে, কিন্তু আজকে সকালে যে ফ্লাইটটা আসলে এটা ক্যান্সেল হয়ে গেছে। যাবে কি যাবে না তা জানি না। এখন ফ্লাইট যদি না হয় আমি যে বাড়িতে যাবো, এ পর্যন্ত আমার কাছে 10 টাকা আমি যেতে পারবো না। মূলত প্রবাসী কর্মীদের যাত্রাপথের দুর্ভোগ নিরসন ও সাধারণ মানুষের জরুরি কাজে যাতায়াতের জন্য সীমিত পরিসরে চালু হলো অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। প্রথম দিনে 2টি বেসরকারি এয়ারলাইন্স কক্সবাজার বাদে ঢাকা থেকে 6টি গন্তব্যে ফ্লাইট চালু করে। বৃহস্পতিবার থেকে শুরু করবে বাংলাদেশ বিমান। অনেক দিন আটকে ছিলাম নীলফামারীতে, এখন ভালো লাগতেছে যে আসতে পারছি। অ্যারাউন্ড 50% প্যাসেঞ্জার নিয়ে আজকে আমরা সকালে ফ্লাইটগুলোতে আসলে পরিচালনা করেছি। বাট এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের যে স্বাস্থ্যবিধির যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা জিনিসে মানার আমরা চেষ্টা করেছি। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিমানবন্দরের পরিচালক। চেয়ারম্যান মহোদয় বলেছে স্বাস্থ্যবিধি মেনটেন করেই সমস্ত ফ্লাইট পরিচালিত করতে হবে। স্বাস্থ্যবিধি যে মানবে না তাদের ফ্লাইট উনি ক্যান্সেল করে দিবেন। মধ্যপ্রাচ্যের 4টি দেশের বিভিন্ন গন্তব্যে আজ 21টি বিশেষ ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। এদিকে চীনে বিশেষ ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হলেও আজ যায়নি কোনো ফ্লাইট। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। হিসাবে স্বীকৃতি পেলেন নেত্রকোনার আব্দুল আওয়াল। বিভিন্ন প্রত্যয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদনের প্রেক্ষিতে দুপুরে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অফিস। 2012 সালে ভোটার তালিকা হালনাগাদে আব্দুল আওয়ালকে মৃত উল্লেখ করা হয়। ভোটার আইডির তেমন বেশি প্রয়োজন না পড়ায় এ ব্যাপারে জানতেন না তিনি। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে গেলে মৃত উল্লেখের বিষয়টি বেরিয়ে আসে। 2017 সালে নির্বাচন অফিসে আবেদন করা হয় সংশোধনের জন্য। অবশেষে ভোটার আইডিতে নিজ অস্তিত্ব ফিরে পেলেন তিনি। দক্ষিণের জেলাগুলোতে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ডায়রিয়া আক্রান্তের হার। এক সপ্তাহেই সংখ্যা হাজার ছাড়িয়েছে, আর এখন পর্যন্ত পটুয়াখালীতেই মারা গেছেন 6 জন। আক্রান্তদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিল ধারণের জায়গা নেই। বেড ছাপিয়ে মেঝে এবং বারান্দাতেও ডায়রিয়া আক্রান্ত রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 2000-এর বেশি রোগী। প্রচণ্ড গরম, লবণাক্ত পানির ব্যবহার ও বাইরের খাবার খাওয়ার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসক। নদীর পানি অনেক লবণাক্ত, সেই পানি দিয়ে মানে রান্না বান্না করি। তার জন্য আমার ফ্যামিলিতে আমার মেয়ে রয়েছে, আমার বোনে রয়েছে, আমার বাগনি রয়েছে। হাসপাতাল থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না, স্যালাইন পাই নাই। আমি বাইরে থেকে কোনো মতে স্যালাইন ক্রয় করছি। এদিকে স্বজনদের অভিযোগ, বেড না থাকায় মেঝের নোংরা পরিবেশেই থাকতে হচ্ছে রোগীকে। প্রশাসন, জনপ্রতিনিধিদের সহ সকলের সহযোগিতায় খুব শীঘ্রই আমরা সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারব। অবশ্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই খুবই পরিশ্রম করছেন এবং আমাদের ঔষধ এবং স্যালাইনের যে সরবরাহটা এটা আমরা সুনিশ্চিত করেছি। একই পরিস্থিতি ঝালকাঠিতেও। কোনোভাবেই কমছে না ডায়রিয়ার প্রকোপ। গত 9 এপ্রিল থেকে 21 তারিখ পর্যন্ত সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অন্তত 1500 ডায়রিয়া রোগী। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার। ভাষান্তর নিয়ে জাতিসংঘের সন্তুষ্টির পরই অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র, বলছেন বিশ্লেষকরা। এবং লকডাউনের মধ্যেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কর্মযজ্ঞ। ভাঙ্গনের শঙ্কায় ফেলা হচ্ছে বালুর বস্তা, ব্লক। ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের কোচের সেট, শীঘ্রই ট্রায়াল।
এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।